সুমা, 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 কি হলো? এমন চিৎকার করছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে সুমা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বইপত্রে আগুন লেগেছে নাকি? না না সুমা, না। এই দেখো, এই দেখো, আমার মাথার একটা চুল পেকে গেছে। চুল পেকেছে তো কি হয়েছে? জাভেদ ভাইয়ের মাথায় তো বেশ চুলই পেকেছে। তুমি বুঝতে পারছো না সুমা, চুলে পাক ধরা মানে বার্ধক্যের লক্ষণ। মানে আমি বুড়ো হতে চলেছি, আমি আমি মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। বুড়ো হলেই তুমি মারা যাবে, তাতে দুশ্চিন্তার কি আছে? হ্যাঁ, কথা বলো না সুমা। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি অমর হয়ে থাকতে চাই, আমি মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চাই, আমি আমি মৃত্যুকে পরাজিত করতে চাই। তাই আমি মৃত্যুর বিরুদ্ধে থিসিস লিখছি। বিধ্বস্ত যন্ত্রণা আমাদের আজকের নাটক। রচনা মানিক জামান, প্রযোজনা জহির চৌধুরী। নাট্যানুষ্ঠান বিধ্বস্ত যন্ত্রণা। চারিদিকে জমদের জয় জয়কার, দিকে দিকে ধ্বনিত মৃত্যুর সুতীব্র আর্তনাদ। সভ্যতার কাফনে আবৃত মানবাত্মার সুমহান রূপ। সবের স্তূপে বিলীন পৃথিবীর আধীন রং। মৃত্যুর মানচিত্রে অঙ্কিত সভায় ইতস্তত মানবাত্মার ব্যর্থ ফরিয়াদ। কে কে তোমরা? আমাদের চিনতে পারছেন না দার্শনিক? এত শিগগিরই ভুলে গেলেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। মিছিলে অনেকদিন তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে। তুমি রাম, তুমি রহিম না? হ্যাঁ, আমি রাম। আমি রহিম। জন্মভূমিকে স্বাধীন করার লড়াইয়ে তোমরা শহীদ হয়েছিলে। হ্যাঁ দার্শনিক, আমাদের জন্মভূমিতে জল্লাদের জন্ম আর তো হবে না দার্শনিক। জন্মভূমি থেকে জল্লাদদের উৎখাত করার জন্যই তো আমি থিসিস লিখছি। তোমরা তোমরা কারা? আমাদের আপনি চিনতে পারবেন না দার্শনিক। আমরা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মধ্যপ্রাচ্য সব যুদ্ধ বিধ্বস্ত দেশের নিহত আত্মাদের প্রতিনিধি। তোমরা কি সৈনিক ছিলে? না না, আমরা সৈনিক ছিলাম না, মুক্তি ফৌজও ছিলাম না। আমরা নিরীহ গরিব গ্রামবাসী। ওরা আমাদের উপর বোমাবর্ষণ করে আমাদের হত্যা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ওরা আকাশ থেকে নাপাম বোমা বর্ষণ করে মাটির পৃথিবীর মানুষকে হত্যা করেছে। তোমাদের দেশের মানুষের করুণ করুণ আর্তনাদ বাতাসে কান পাতলে আমি শুনতে পাই। আমাদের বংশধরদের জন্য একটু লিখবেন দার্শনিক? হ্যাঁ, লিখবো লিখবো লিখবো। দার্শনিক? কে? আমি আফ্রিকার লুমুম্বা। আমি আমেরিকার নিগ্রো লোথার কিং। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ভালো করে চিনি। আপনারা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে শান্তির সপক্ষে লড়েছিলেন, তাই ওরা আপনাদের হত্যা করিয়েছিল। আপনারা মহান, আপনারা মহাপুরুষ। আপনাকে আমরা সাবধান করে দিতে এসেছি দার্শনিক। ওরা আপনাকেও হত্যা করতে পারে। আমাকে হত্যা করবে? অসম্ভব, অসম্ভব। ওদের হত্যা করার স্পর্ধাকে আমি চিরতরে থামিয়ে দেবো বলে আমি থিসিস লিখছি, আমি থিসিস লিখছি। আমরা আশীর্বাদ করি আপনি জয়ী হন দার্শনিক। দার্শনিক? কে কে তোমরা? ভয় পাবেন না দার্শনিক। আমরা দেখতে কঙ্কালের মতো হলেও কঙ্কাল নই, জীবন্ত মানব সন্তান। জীবন্ত মানব সন্তান? তাহলে তোমাদের দেহের মাংস কোথায়? তোমাদের চোখ কোথায়? আমরা পৃথিবীর সবচেয়ে ধনী দেশের ক্ষুধার্ত শিশু ও যুবক যুবতী। কি চাও তোমরা? আমরা আমাদের
আমাদের শৈশব চাই, আমরা কৈশোর চাই, আমরা যৌবন চাই। আমরা মানব শিশু হয়ে জন্মগ্রহণ করেছি, অথচ শৈশব কৈশোর যৌবন আমাদের জীবনে কোনোদিনই এলো না। অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়ে আমরা কঙ্কাল হয়ে গেছি। তোমাদের জন্য আমি কি করতে পারি বলো? আমাদের কথা আপনি লিখবেন না? আমি তো শুধু মৃতদের কথা লিখি। কঙ্কালরা কি মৃত নয় দার্শনিক? ও হ্যাঁ, তাই তো তোমরাও তো মৃতের মতোই। আমি তোমাদের কথা লিখব। আমরা আমাদের মৃত স্বামীদের কথা বলতে এসেছি দার্শনিক। যুদ্ধক্ষেত্রে নিহত সৈনিকদের আমরা বিধবা স্ত্রী। সৈনিকরা খুনি। কিন্তু কেন, কার জন্য খুনি? আমাদের স্বামীরা পেটের দায়ে চাকরি করতে গিয়েছিল, কিন্তু প্রভুরা ওদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে খুনি বানিয়েছে। খুনিদের আমি ঘৃণা করি। কিন্তু ওরাও তো খুন হয়েছে। আপনি কি অস্বীকার করবেন দার্শনিক যে মৃত্যু সকলের জন্য সমানভাবে যন্ত্রণাদায়ক নয়? তা তো বটেই। সৈনিকরাও তো মানুষ, ওদেরও তো স্ত্রী আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন আছে। এদের মাঝে বেঁচে থাকার স্বাদ কি তাদের ছিল না দার্শনিক? আপনি কি তাদের কথা না লিখে পারবেন? লিখবো। আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত। দু চোখে গভীর ঘুম নেমে আসছে। ঘুমলে চলবে না দার্শনিক, আমাদের কথা আপনাকে শুনতে হবে। আমরা মানব জাতির প্রতিনিধি, আমরা মৃত নই, আমাদের কেউ মারেও নি, তবে শীঘ্রই ভয়ঙ্কর মৃত্যুর আশঙ্কা করছি আমরা। ভয়ঙ্কর মৃত্যু কেন? কেউ কি আপনাদের হত্যার হুমকি দিয়েছে? ওদের আণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা দেখে কি আপনার মনে হয় না যে গোটা মানব জাতিকে ধ্বংস করে দেয়ার পৈশাচিক ষড়যন্ত্রে লিপ্ত আছে ওরা? আমি জানি ওরা সংখ্যাগরিষ্ঠ। মানব জাতির ক্ষুধার অন্ন কেড়ে নিয়ে মারণাস্ত্র তৈরি করছে ওরা। ওদের বারুদের গন্ধে পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে উঠেছে, মানব জাতির দম বন্ধ হয়ে আসছে। আমি তো ওদের বিরুদ্ধে থিসিস লিখছি। লিখুন, তাড়াতাড়ি লিখুন, না হয় সময় পাবেন না। আমরা চলি। দার্শনিক, থিসিস লিখবে তুমি না? থিসিস? কে তুমি? অমন করে হাসছো কেন? তোমার হাতে ছোড়া কেন? তোমার মূর্তি এত ভয়ঙ্কর কেন? আমি মৃত্যু, তোমার জম। তোমাকে আমি হত্যা করতে এসেছি। তুমি আমার বিরুদ্ধে থিসিস লিখছো? তুমি আমাকে পরাজিত করবে? কি হয়েছে? এমন করে চেঁচাচ্ছ কেন? সোমা, আমাকে ওরা হত্যা করতে এসেছিল। হত্যা করতে এসেছিল? তোমাকে আবার হত্যা করতে কে আসবে? ওই তো ওরা, যারা গোটা মানব জাতিকে ধ্বংস করতে চেষ্টা করছে। কি সব আবল তাবল বলছো? বিশ্বাস করো সোমা, লিখতে লিখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ মনে হলো অনেক অনেক আত্মা এসে আমার চারপাশে ভিড় করে দাঁড়িয়েছে। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমোতে দেবে না? আমিও তো ঘুমোতে চাই সোমা, কিন্তু পারি না, ঘুম আসে না। রাতভর অত সব আজে বাজে ভাবনা আর লেখালেখি করলে ঘুম আসবে কেমন করে? মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার ওইসব বইপত্রে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেই। দোহাই সোমা, এমন করে বলো না। এসব বইপত্রই তো আমার প্রাণ, আমার সত্তা, আমার অস্তিত্ব, আমার জীবন। প্লিজ প্লিজ থামো তো এখন। ওসব কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, অসহ্য। দয়া করে এবার ঘুমো, আমাকে একটু ঘুমোতে দাও। একা একা বসে কি ভাবছো দার্শনিক? আরে যাবে যে, এসো এসো। অত তন্ময় হয়ে কি ভাবছিলে? ভাবছিলাম পৃথিবীর অসহায় মানব জাতিকে মৃত্যুর ভয়াল থাবা থেকে কি করে মুক্ত করব, খুনিদের চিরদিনের জন্য পৃথিবী থেকে কি করে উৎখাত করব। জানো জাবেদ,
মৃত্যুকে আমি পরাজিত করবই। তার জন্য আমি থিসিস লিখছি, মানুষের অস্তিত্ব হবে অমর। নিজের অস্তিত্ব রক্ষা না করে যারা অন্যের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত, তারা আসলে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাসঘাতকতা কেন বলছো? বিশ্ব মানুষের অস্তিত্বের মাঝেই তো ব্যক্তি মানুষের অস্তিত্ব বিদ্যমান। বিশ্ব মানুষের মুক্তি ছাড়া ব্যক্তি মানুষের মুক্তি কখনো আসে না যাবে। আমি বাণিজ্যের ছাত্র, ব্যবসায়ী মানুষ, আমার কাছে নিজের অস্তিত্বই সবার উপরে। তোমার মতো বিশ্ব মানুষের কথা ভাবলে একদিনই ব্যবসায় লাল বাতি জ্বলবে। পারলে নিজে বাঁচার চেষ্টা করো বন্ধু। কার সঙ্গে কি বলছেন জাভেদ ভাই? ওর সঙ্গে এসব কথা বলাই অনর্থক। আমার মনে হয় দর্শন পড়ে পড়ে সত্যিই তোমার মাথাটা বিগড়ে গেছে শামীম। নইলে পৃথিবীতে তো 1,24,000 পয়গম্বর এলেন গেলেন, কই তারাও তো মৃত্যুকে পরাজিত করতে পারেননি, কিংবা পরাজিত করতে চাননি। হঠাৎ তোমার মাথায় এমন উদ্ভট চিন্তা ঢুকলো কি করে, আমি তো ভেবেই পাই না। হার বলেন কেন জাভেদ ভাই? ওর কথা শুনলে মনে হয় বদ্ধ পাগল হতে আর বেশি দেরি নেই। কাকে চান? দর্শনের অধ্যাপক শামীম সাহেবের সাথে আলাপ করতে পারি কি? বসুন। আপনাকে তো ঠিক। আমি স্থানীয় ধর্মসভার সদস্য। আপনি মৃত্যু সম্পর্কে একটি প্রবন্ধ লিখে সর্বশক্তিমান বিধাতার অস্তিত্বকে অস্বীকার করেছেন। সর্বশক্তিমানের অস্তিত্বকে অস্বীকার করার মতো শক্তি আমার নেই। আমি শুধু বলতে চাই যে স্রষ্টা যে সৃষ্টি করে তার ঘাড়ে মৃত্যুর দোষ চাপিয়ে মানুষ কেন তার বিড়ম্বনা করছে। অর্থাৎ আপনার মতে মৃত্যু বিধাতার এখতিয়ারভুক্ত নয়। আমি বলতে চাই যে স্রষ্টা তার সৃষ্টিকে ধ্বংস করতে পারেন না। মানুষ মানুষকে হত্যা করে নিজের দোষ চাপিয়ে দিচ্ছে স্রষ্টার উপর। বিধাতার শক্তি অসীম, তিনি করতে পারেন না এমন কোনো কাজই দুনিয়াতে নেই। আপনি কি বলতে চান পৃথিবীতে যুগে যুগে যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে বিধাতা কোটি কোটি লোককে হত্যা করেছেন? আপনি কি বলতে চান আমাদের দেশে গণহত্যা করে বিধাতা 30 লাখ লোককে হত্যা করেছেন? আপনি কি বলতে চান পৃথিবীতে খাদ্যের অভাব ঘটিয়ে বিধাতা প্রতিদিন অসংখ্য মানুষকে হত্যা করছেন? আপনি কি বলতে চান পৃথিবীটাকে খণ্ড খণ্ড করে দেশ, জাতি, ধর্ম, কর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী সৃষ্টি করে বিধাতা মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন? আপনার সঙ্গে তর্ক করার জন্য আমরা আসিনি। আমরা শুধু বলতে এসেছি আপনি ভবিষ্যতে এ জাতীয় প্রবন্ধ আর লিখবেন না। আমরা চলি। যাক, একটা বিপদ গেল বাবা। সত্যি তুই ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিচ্ছিস। তোর কখন যে কি হয় কে জানে। যাকে বাবা, এসবের মাঝে আমি নেই। আমি এসেছিলাম ভাবির কাছে। কি ব্যাপার জাভেদ ভাই? এক বড়লোকের মেয়ের বিয়েতে একটা দামি শাড়ি প্রেজেন্ট করতে হবে। আমার মিসেস আবার পছন্দের ব্যাপারে তো একেবারে নিরামিষ। এইসব ব্যাপারে সুমা কিন্তু খুব ভালো পছন্দ করতে পারে। বিশেষ করে রং পছন্দ ওর কিন্তু জুড়ি নেই। আজ 6 বছর বিয়ে হয়েছে, কটা রঙের কয়টা শাড়ি কিনে দিয়েছো? কথা বলতে লজ্জা করে না? আমার ভুল হয়ে গেছে সুমা, আমি এতটা ভেবে বলিনি। তাহলে চলুন ভাবি, নিচে গাড়ি আছে। একটু দাঁড়ান জাভেদ ভাই, কাপড়টা পাল্টে আসছি। গাড়িটা একটু ট্রাবল দিচ্ছে, ভাবছি বদলিয়ে ফেলবো। বেশি পুরানো তো হয়নি, বদলাবেন কেন? 2 বছর আগে জাপান থেকে ডাইরেক্ট এনেছিলাম। মাঝে মাঝে স্টার্ট দিতে বেশি শব্দ করে। তাছাড়া বাই কাটেন, একটা ঠেলা গাড়ি। এই ছোট লোকদের জন্য রাস্তায় ফেলি গাড়ি চালানোই যায় না। মাস্টারি ছেড়ে ব্যবসা বাণিজ্য করলে গাড়ি বাড়ি করতে কতক্ষণ লাগতো। কিন্তু বদ্ধ উন্মাদ, দর্শনের কিট ওর মগজকে নষ্ট করে দিয়েছে। তা না হলে সারা জীবন মাস্টার হয়ে পড়ে থাকার মতো অলক্ষণে ইচ্ছে ওর হবে কেন? আপনার কথা ভাবলে বড় দুঃখ হয়। আপনার মতো সুন্দরী মহিলা কজন আছে? আমার মিসেসটাকে তো দেখেছেন, 12 মাসে 13টা অসুখ লেগেই আছে। সব অদৃষ্ট জাভেদ ভাই, সব অদৃষ্ট। বাবা আমাকে কোনো দিন মাটিতে পা ছুঁতে দিতেন না। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি, দোষ দেব কাকে? সব বুঝি ভাবি, সব বুঝি। এইটা কথা কথায় মার্কেট পেছনে ফেলে চলে এসেছি। সামনেই তো লেক, চলুন না একটু হাওয়া খেয়ে আসি। সন্ধে হয়ে এলো, রাতের আলোতে কাপড়ের আসল রঙই বোঝা মুশকিল। আজ শাড়ি নাইবা কিনলাম। লেক রোডে আমার নতুন 3তলা বাড়িটা ইটালি স্টাইলে তৈরি করেছি। আপত্তি না থাকলে আসুন না,
বাড়িটা দেখে যাবেন? বেশ, চলুন। না 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 আমার সোনা মন জাদু মন চপ চপ না না ওই ওই যে তোমার আম্মা আসছে ওই যে আহা না না উফ না না ঘুমু যা ঘুমু যায় ঘুমু যা কাঁদছে কেন রে আব্দুল? আপনি বিশ্ববিদ্যালয়ে যাইবার পর ওই যে বিবি সাহেব বাইরে গেছেন, অহনো তো ফেরে নাই। না না ওকে থামিয়ে দে, ওর কান্না আমি সহ্য করতে পারি না। কোন কি সাহেব, পাশের বাড়ির সাহেবরা বাচ্চাকে কত আদর করে সোহাগ করে করলে নেয়, আর আপনি সুমন ভাইরে একদিনও তো করলে তুইলা আদর করলেন না। সে তুই বুঝবি না। ওই যে আয়া পড়ছে বুঝি বিবি সাহেব। ইউনিভার্সিটি থেকে কখন ফিরলে? এই তো একটু আগে। তোমার ক্লাস বুঝি আজকাল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়? সময়টা কারোর জন্য অপেক্ষা করে না। কোথায় গিয়েছিলে? কৈফিয়ত তলব করছো নাকি? কৈফিয়ত তলব করব কেন? সকাল থেকেই তুমি বাসায় নেই, তাই। তোমার মতো তো আমি উন্মাদ নই যে সারাদিন ঘরে বসে থাকবো। তোমার ইচ্ছে তো আমি কোনোদিন হস্তক্ষেপ করিনি সময়। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেবে? বলো। তুমি কি প্রতিজ্ঞা করেছো যে সারা জীবন বিশ্ববিদ্যালয়ে লেকচারার হয়েই পড়ে থাকবে? আমি জানি সময় 500 টাকা বেতনের মাস্টারের সংসারে তোমার কষ্ট হচ্ছে। ইচ্ছে করে কষ্ট সৃষ্টি করলে তো কাউকে দায়ী করা যায় না। আমি কি করতে পারি বলো? তুমি অফিসে চাকরি নিতে পারো, জাভেদ ভাইয়ের সাথে পার্টনারশিপে বিজনেস করতে পারো, তাহলে গাড়ি বাড়ি কিনতে কতক্ষণ? গাড়ি বাড়ি কি জীবনের সার্থকতার মূল উৎস সমা? গাড়ি বাড়ি ছাড়া সমাজে পজিশন থাকে না। সমাজের কজন মানুষের গাড়ি বাড়ি আছে ভেবে দেখেছো? অন্যের কথা ভেবে সময় নষ্ট করার মতো বোকা আমি নই। ভাবতে হয় সমা, ভাবতে হয়। অসংখ্য মানুষের দুমুঠো অন্নের অভাবে প্রতিদিন রাস্তাঘাটে কুকুর বেড়ালের মতো মরছে। কত মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, লজ্জা ঢাকার জন্যে এক টুকরো কাপড় নেই, রোগে ওষুধ নেই, শিক্ষার আলো বাতাস থেকে বঞ্চিত হয়ে মানবীতর জীবন যাপন করছে। তাদের কথা চিন্তা করলে তুমি বুঝতে কত সুখী তুমি। হ্যাঁ, আমি খুব সুখী। ভেবেছিলাম তুমি ডবল এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্র, নিশ্চয়ই বড় চাকুরে হবে। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। ভুল সীমা, সব ভুল। মনে হয় চারদিকে আমাদের শুধু ভুলের পাহাড় ছড়িয়ে উঠছে। সাহেব। কিরে আব্দুল, কিছু বলবি? আপনি যে এত লিখতেছেন, এতে কি হইব? বিবি সাহেব তো আপনার লেখা লেখিয়ে মোটেই পছন্দ করে না, এইসব ছাড়তে পারেন না। তোর বিবি সাহেব বুঝতে পারে না রে আব্দুল, আমি থিসিস লিখলে পৃথিবীতে কেউ মারা যাবে না। হাসা কইছেন সাহেব? মানুষ মরবো না? আমিও মরুম না, আপনিও মরবেন না, এ সারা জীবন বাইচা থাকুম। হ্যাঁ, তুই বেঁচে থাকবি, আমি বেঁচে থাকবো। হ্যাঁ, তোর আমার মতো সবাই বেঁচে থাকবে। তাহলে তাহলে আপনি লেখেন, লেখেন, আরো বেশি কইরা লেখেন। বেগম সাহেবের কথা শুনেন না। আরে আরো কয়েকটা বছর আগে যদি লিখতেন, তাহলে আর আমার বাপ জানে মরতো না। তোর বাপকে কে খুন করেছিল? কেউ খুন করেনি সাহেব। অনেকদিন জ্বরে ভোগাইয়া আল্লাহ মিয়াই বাপ জানেরে লইয়া গেল। তোর বাপকে ডাক্তার দেখিয়েছিলি? আমরা গরিব মানুষ, ডাক্তার বামু কই? চেয়ারম্যান সাহেবের বাড়িতে বাপজান কাম করত। ওষুধের লাইগা টাকা চাইলাম, দিল না। টাকা ছাড়া ডাক্তার সাহেব আইবার চাইল না। বাপজান আমার চলে গেল। কাঁদিস নে, কাঁদিস নে। তোর বাবাকে হত্যা করেছে ওই চেয়ারম্যান আর ডাক্তার সাহেবরা। ষড়যন্ত্র করে তোর বাবাকে হত্যা করেছে। এই সাহেবরা তোর মতো অনেকের বাবাকেই হত্যা করেছে। আমার থিসিস লেখা হয়ে গেলে ওরা আর আমাদের হত্যা করতে পারবে না। দেখ তো আব্দুল, কে এসেছে? সেলিম সাহেব আইছেন? এসো সেলিম, এসো এসো। অনেকদিন পর। পথ ভুলে এলে নাকি? পথ ভুলে না ভাই, হঠাৎ করে বাবা মারা গেলেন,
তোমার বাবা মারা গেছেন। কে কে তাকে হত্যা করলো? আরে কেউ হত্যা করেনি, স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে আমি মানি না। মৃত্যু সব সময় অস্বাভাবিক। তুমি অনুসন্ধান করে দেখেছো তোমার বাবার মৃত্যুর পেছনে নিশ্চয়ই কারো না কারো হাত আছে। আরে না না, বয়স হয়েছিল তাই মারা গেছে। বয়স হলেই মানুষ মারা যাবে কেন? তাহলে তো পৃথিবীর সব মানুষ একটা নির্দিষ্ট সময়ে বৃদ্ধ হতো আর মারা যেত, কিন্তু কই তা তো হয় না। কে কখন মারা যায় কেউ কি বলতে পারে? জন্ম মৃত্যু বিধাতার ইচ্ছের উপরই নির্ভর করে। বিধাতাকে তুমি এই অর্থে ব্যবহার করলে সেলিম? তোমাদের এই ধারণাকে যতদিন পর্যন্ত মানুষের মন থেকে দূর করা না যাবে ততদিন পর্যন্ত মানুষের মুক্তি আসবে না। আমি বিজ্ঞানের ছাত্র, তোমার দর্শন আমার বোধগম্য হবে না। আচ্ছা দার্শনিক, তোমাকে ইদানিং খুব বিমর্ষ দেখাচ্ছে, কি ব্যাপার? জানো সেলিম, অনেকগুলো যন্ত্রণা যেন রাত দিন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। যন্ত্রণার অসহ্য দংশনে আমার অস্তিত্ব আজ ক্ষত বিক্ষত। তুমি বিজ্ঞানী, বলতে পারো এই যন্ত্রণার উৎস কোথায়? যন্ত্রণার উৎস যন্ত্রণা চেয়েও যন্ত্রণাদায়ক, তাকে না জানাই ভালো, জানলে বিড়ম্বনা বাড়ে। বাইরে কোথাও থেকে কয়েকদিন বেরিয়ে এসো না, তাহলে বোধহয় একটু হালকা বোধ করতে পারো। হ্যাঁ, ভাবছি অনেকদিন গ্রামে যাই না। ময়না পণ্ডিত মশাইদের অনেকদিন দেখিনি, একবার ঘুরে এলে বোধহয় মন্দ হতো না। আধারে কে ওখানে বসে গো? দার্শনিক না? কে? বৈষ্ণবী? ভিক্ষে করে ঘরে ফিরছো বুঝি? হ্যাঁ গো, দূর গায়ে গিয়েছিলাম, তাই ফিরতে সাঁঝ হয়ে গেল। অন্ধকারে আমাকে চিনলে কেমন করে বৈষ্ণবী? আমি যে গায়ে এসেছি তা তো তুমি জানতে না। দর্শনের জন্যই বাইরের সখী যাদের একমাত্র সহায়, আলো তাদের জন্যই প্রয়োজন, কিন্তু মনের চোখ দিয়ে দেখার জন্য আলোর প্রয়োজন হয় না গো, হয় না। তুমি দেখছি সুফিদের মতো কথা বলছো, খুব সাধন ভজন করো বুঝি? মোহনপুরের গোরস্থান আর শ্মশানের মধ্যখানে রেল লাইনের এই পুলের উপর সাঁঝবেলা এমনি ভাবে কে বসে থাকতে পারে? ছেলেবেলায় তোমার সাথী হয়েও কি সে ধারণা আমার হয়নি দার্শনিক? সমুদ্রের তলায় ডুব দিয়ে থাকলেও তোমাকে আমি খুঁজে নিতে পারবো গো, পারবো। তোমার চোখে জল মুছে না বৈষ্ণবী? চোখের জল মুছলেই কি অতীতকে মোছা যায় দার্শনিক? কি গো, চুপ করে আছো কেন? উত্তর দাও দার্শনিক। নিজের বাণী নিজেই বিদ্ধ হয়েছে বৈষ্ণবী, এই প্রশ্ন যা আমারও। ছেলেবেলায় তুমি প্রায় বেলা শেষে এখানে এসে বসে থাকতে, তোমাকে ডাকতে এসে কতদিন যে মার বকুনি খেয়েছি। এখনো তুমি শহর থেকে ফিরে এখানে এসে বসে থাকো। আচ্ছা, তুমি এত কি ভাবো বলো দেখিনি? বলতে পারো বৈষ্ণবী, মানুষ মরে কেন? আমার কথার জবাব তো দিলে না দার্শনিক। আমার প্রশ্নের মাঝেই তোমার উত্তর আছে বৈষ্ণবী। জন্ম মৃত্যু এগুলো ভগবানের ইচ্ছে। তিনি মানুষকে সৃষ্টি করে ধরিত্রীরে পাঠান, তিনিই আবার তাকে ধরিত্রী থেকে তুলে নিয়ে যান। জাতস্যহি ধ্রুব মৃত্যু। না না, আমি মানি নে, আমি বিশ্বাস করি নে, এ তোমার ভুল ধারণা। ছেলেবেলা থেকেই তুমি ভগবানের উপর খ্যাপা। জানি তুমি আমার কথা মানবে না, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই গো। শুধু জোর দিয়ে বলতে পারি, মরণের উপর মানুষের কোনো হাত নেই, হে সম্পূর্ণরূপে ভগবানের ইচ্ছের উপর। আজ দুপুরে রেল লাইনের উপর যে লোকটি কাটা পড়লো, তুমি কি বলতে চাও এটা ভগবানের কাজ? নিশ্চয়ই ভগবানের কাজ। ওই সময় ট্রেনটি না এলে কিংবা থেমে গেলে তো লোকটি কাটা পড়তো না। জন্মলগ্নে ভগবান তার কপালে এই মরণ লিখে দিয়েছিলেন গো, তাই এই মরণকে সে কিছুতেই এড়াতে পারত না। ট্রেন যদি মানুষ আবিষ্কার না করত তাহলেও তো লোকটি আজ মারা পড়তো না। বড্ড অদ্ভুত তোমার যুক্তি গো দার্শনিক। ছেলেবেলায় পণ্ডিত মশাইকে এমনি ধরনের প্রশ্ন করে তুমি ব্যতিব্যস্ত করে তুলতে। মানুষ মরে কেন, মরলে ফিরে আসে না কেন, মানুষের অসুখ হয় কেন, ভগবান কোথায় থাকেন, ভগবান ব্যক্তি কেমন, আরো কত প্রশ্ন যে তুমি করতে, যার জন্য পণ্ডিত মশাই ছেলেবেলায় তোমাকে দার্শনিক উপাধি দিয়েছিলেন।
মনে আছে গো? জীবনের এত দূর এসেও তো সেসব প্রশ্নের সমাধান আজও খুঁজে পেলাম না বষ্টমী। এই প্রশ্নগুলো আমার মগজের কোপে কোপে, রক্তের কণিকায় কণিকায়, অস্তিত্বের পরতে পরতে মিশে অহরহ আমাকে দংশন করছে। মাঝে মাঝে কি মনে হয় জানো বষ্টমী, আমি পাগল হয়ে যাব। জন্মের পর তুমি মাকে দেখোনি, ছেলেবেলায় বাবাকে হারিয়েছো, হারিয়েছো তোমার ভাই বোন, সব হারিয়ে তুমি এখন একা। তাই তোমার অনেক দুঃখ গো, অনেক অশান্তি। ভগবানের উপর বিশ্বাস রাখো, শান্তি পাবে। এখানেই তো তোমার সঙ্গে আমার গরমিল বষ্টমী। ছোটবেলা থেকেই তুমি ভগবানের ভক্ত ছিলে, জীবনে কত পুজো দিলে, তীর্থে গেলে, কত নাম জপ করলে, কি পেলে বলো তো? শান্তি পেয়েছো? কিছু পাইনি বলেই তো আমার আর হারাবার ভয় নেই দার্শনিক। তোমার বাল্যবিবাহ হয়েছিল, স্বামী ওলা ওঠায় মারা গেল। তারপর থেকে মিথ্যে ভগবানের নাম জপ করতে করতে জীবনটা ব্যর্থতায় ভরে গেল দিনের পর দিন। কিন্তু কেন? আমি বলি সবই তোমার ভুল, তোমার মিথ্যে অভিমান। মিথ্যে? তবুও গো, ভগবানই আমার জীবন, আমার সব, আমার ইহকাল পরকাল, পুরা জীবনে নির্ভর করার মতো একমাত্র স্থল। আমার বিশ্বাসের গোড়ায় আঘাত করে টলিয়ে দিও না গো দার্শনিক, তো হয় তোমার। তাহলে যে নির্ভর করার মতো আমার আর কিছুই থাকবে না। তোমার এই বিশ্বাসের ভিত্তি যেন চিরদিন অটুট থাকে মায়না। এই আশীর্বাদই করো গো দার্শনিক, এই আশীর্বাদই করো। কিন্তু তোমাকে না বারণ করে দিয়েছিলাম আমাকে নাম ধরে না ডাকতে? 10 বছর আগে যে ময়না মরে গেছে, তাকে ডেকে তার অমঙ্গল করো না দার্শনিক। বিরহ বিহার তুমি বিনে ব্রজপুরে, বলো কত দিন বিরহ বিহার তুমি বিনে ব্রজপুরে। এসো গুণমণি প্রেম সুরা ধনে, বাজাও বাঁশির সুরে, বলো কত দিন বিরহ বিহার তুমি বিনে ব্রজপুরে, বলো কত দিন বিরহ বিহার তুমি বিনে ব্রজপুরে। এসো গুণমণি প্রেম সুরধ্বনি, এসো গুণমণি প্রেম সুরধ্বনি, বাজাও বাঁশির সুরে, বলো কত দিন বিরহ বিহার তুমি বিনে ব্রজপুরে। এসো এসো বধূ হৃদয়ে এসো, এসো এসো বধূ হৃদয়ে এসো, রাধার হৃদয় আসনে বসো, এসো এসো বধূ হৃদয়ে এসো। ওই দেখো আধার ঘনিয়ে এলো, চলো গো তোমাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসি। পণ্ডিত মশাই বাড়ি আছেন? পণ্ডিত মশাই, কে? আমি শামীম। পা ধরে প্রণাম করছো কেন? সে যুগ তো বাসি হয়ে গেছে বাবা। তুমি ডবল এম এ পাস করে
অফিসে চাকরি না করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছো জেনে খুব খুশি হয়েছি। আমি জানি তুমি মস্ত বড় দার্শনিক হবে। আপনার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে পণ্ডিত মশাই। বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য থাকাকালীন তোমার বাবা আর আমি একবার ইংরেজ গোয়েন্দার হাতে ধরা পড়ে গিয়েছিলাম। 5 বছর করে জেল হয়েছিল। তোমার বাবার স্বাস্থ্যে তখনই ভাঙন ধরেছিল, আমার অবশ্য তত ভাঙেনি। মা গৌরী, আমার লাঠিটা একটু দে তো মা। আবার একটু বেড়েছে। গরিবের রাজরোগ, বুঝতেই তো পারছো বাবা। এর উপর গৌরীর চিন্তা। গৌরীর জন্য আপনি চিন্তা করবেন না পণ্ডিত মশাই। আর কদিন আছো গ্রামে? শহরের যান্ত্রিক পরিবেশের যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য গ্রামে এসেছিলাম, কিন্তু গায়ের যা অবস্থা তাতে আরো যন্ত্রণা বেড়ে গেল। আপনার বিরুদ্ধে আমার কিন্তু একটা অভিযোগ আছে পণ্ডিত মশাই। আমার বিরুদ্ধে অভিযোগ? পাঠশালায় তোমার অদ্ভুত প্রশ্নবাণে জর্জরিত হয়ে তোমার কান মলে দিতাম বলে। আচ্ছা পণ্ডিত মশাই, ছোটবেলায় কেন শিখিয়েছিলেন দেশের মাটিতে সোনা ফলে? কেন শিখিয়েছিলেন সুজলা সুফলা শস্য শ্যামলা আমার জন্মভূমি? আমি তোমাদের মিথ্যে শিখেনি বাবা। দেশের মাটিতে একদিন সত্যি সোনা ফলতো। আমাদের জন্মভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল, ইতিহাসে তার প্রমাণ আছে। তাহলে আমার সোনার দেশের আজ এই দুরবস্থা কেন? দেশের আকাশে বাতাসে কেন বাজে এই হাহাকার? তোমার এই কেনর উত্তর ইতিহাসেই পাবে বাবা। যুগে যুগে বহু বিদেশি সাম্রাজ্যবাদী হানা দিয়েছে দেশের উপর। দেশকে তারা কেটে ছিন্ন ভিন্ন করেছে, দেশের মানুষকে শাসন করেছে, শোষণ করেছে, সোনার ভান্ডারকে তারা লুট করে নিয়েছে বারবার। এর জন্য দায়ী ইতিহাস নয়, দায়ী আপনারা। শোষকদের আক্রমণ না করে সবসময় ভাগ্যকে আপনারা আক্রমণ করেছেন, ভাগ্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নির্লিপ্ত হয়ে বসেছিলেন। তোমার অভিযোগ ঠিক নয়। ইতিহাসে ক্ষণে ক্ষণে বহু বিদেশি তো এদেশের উপর আক্রমণ চালিয়েছিল, কিন্তু স্থায়ীভাবে শাসন কেউ করতে পারেনি। তবে হ্যাঁ, তুমি বলতে পারো শোষকদের পরিবর্তন ঘটাতে সক্ষম হলেও নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ভীষণভাবে ব্যর্থ হয়েছি আমরা। ব্যর্থতার গ্লানি কি আমাদের কোনোদিনই মুছবে না পণ্ডিত মশাই? আমি যে অতীত হয়ে গেছি, ভবিষ্যতের কথা চিন্তা করবার অবকাশ কোথায়? ওসব কথা বাদ দাও। হ্যাঁ, তুমি বসো, আমি ছাত্রের বাড়িটা ঘুরে আসি। পাড়ার কয়েকটি ছেলে এসে সংবাদ দিল গায়ে নাকি কলেরা বসন্ত দেখা দিয়েছে। প্রতিরোধের কি ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে আপনার পরামর্শ নিতে এসেছেন। হ্যাঁ, আমিও শুনেছি। মার দয়ায় 3 দিনে 4 জন স্বর্গবাসী হয়েছেন। ওই যে নিবারণ চক্রবর্তী আসছে, সে গায়ের পঞ্চায়েত সদস্য। তার সঙ্গে তুমি বরং পরামর্শ করো। আমি ওই উত্তর পাড়ার ছাত্রের বাড়িটা ঘুরে আসি। কই মা গৌরী, লাঠিটা দিলি না? হ্যাঁ বাবা, শুধু মুখে যেও না কিন্তু। বাবা, এই নাও লাঠি। আর কিছুটা রোদ পড়লে গেলে চলতো না? না মা, বেলা থাকতেই যেতে হবে। উত্তর পাড়া থেকে এসে আবার ওই চৌধুরীদের ছেলে পড়াতে যেতে হবে। হ্যাঁ, ওই শামীমকে শুধু মুখে যেতে দিস নে কিন্তু। তাই হবে বাবা। এই যে শামীম বাবাজি, এই তোমাকে পেয়ে গেলাম, খুব ভালো হলো। কি ব্যাপার নিবারণ কাকা, ডাক্তারের ব্যবস্থা করতে এসেছেন বুঝি? এই হঠাৎ করে ডাক্তার কেন বাবা? হঠাৎ করে মানে? গায়ে যে মরকের লোক মরছে সে খবর আপনি রাখেন না? এই তুমি বাবাজি গায়ে আসলেই কে কোথায় মরলো সেসব নিয়ে ঝামেলা করো।
এই ছোটবেলার অভ্যেস তোমার এখনো গেল না। আমি পঞ্চায়েতের ঝামেলা নিয়েই ব্যস্ত, ওসব মরক টরকের খবর রাখার সময় কোথায়। হ্যাঁ, তা তোমাকে একটা কথা বলবো বলে খুঁজেছিলাম, মানে সামাজিক ব্যাপার, বুঝতে পারছো তো? না, কি ব্যাপার? মানে ওই ময়না বষ্টমীর কথা বলছিলাম। বষ্টমী হয়ে ফুকো পায় ফুল গোঁজা, লাল পেড়ে শাড়ি পরা, সাতরাচারের বিরুদ্ধে কিনা। হ্যাঁ, তাই বলেছিলাম, তোমার কথা তো সে খুব মানে, যদি বারণ করে দিতে। তাকে বারণ করলে তো আমার পাপ হবে নিবারণ কাকা। হ্যাঁ, বলো কি বাবাজি, ওইগুলো করলে তো পাপ হবে। বিধবা মেয়ে ওইগুলো করলে অদম্য হবে না? ময়না নারী, সে যুবতী, আপনার মেয়ের মতো তারও মন আছে, বাসনা আছে। তার উপর নির্যাতন না করে তাড়াতাড়ি ডাক্তারা নিয়ে গায়ে চিকিৎসার ব্যবস্থা করে। আমার আবার পঞ্চায়েতের বৈঠক আছে। এই আমি চলি বাবা, আমি চলি বাবা। নিবারণ চক্রবর্তীর সাথে সাথে আপনিও চললেন নাকি শামীমদা? এই নিবারণ চক্রবর্তীদের উপর নির্ভর করে থাকলে গায়ের একটি লোকও বাঁচানো যাবে না গৌরী। ডাক্তার এনে টিকা ইঞ্জেকশনের ব্যবস্থা না করলে গাঁ উজাড় হয়ে যাবে। বাবা বলেছেন আপনাকে খালি মুখে যেতে না দিতে, একটু কিছু মুখে দিয়ে যান না। কিছু বলছো কি? এসে দেখছি যজ্ঞকাণ্ড। হ্যাঁ, নারকেলের নাড়ু, মুড়ির মোয়া, চিড়ে ভাজি, এত খেতে পারবো না। ছোটবেলায় এগুলো নাকি আপনি খুব পছন্দ করতেন। তুমি কোত্থেকে শুনলে? বষ্টম ঠাকুরকে ভিক্ষে করতে এসে প্রায়ই আপনার কথা বলে। এগুলোর প্রসাদ দিলে কখনো খায় না। আচ্ছা, শুনলাম তুমি নাকি প্রাইভেট ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছ। ঘরে বসে বসে তার সময় কাটে না, তাই আর কি। তা ঠিক বলেছ, শুধু শুধু ঘরে বসে থাকার চেয়ে লেখাপড়া করা ভালো। আমিও লেখাপড়া করছি। এত পাশ করার পর আপনি আবার কি লেখাপড়া করছেন শামীমদা? কোথায় লেখাপড়া করলাম, এখনো পর্যন্ত জানতে পারলাম না মানুষ মরে কেন। তাই এখন আমি আরো বেশি করে বই পড়ছি, মৃত্যুর উপর আমি গবেষণা করছি। উঠবেন না, উঠবেন না, শেষ না করে কিন্তু কিছুতেই উঠতে পারবেন না। গৌরীদি, গৌরীদি শুনেছেন? কি রে নিতাই, ও তা হাঁপাচ্ছিস কেন? আগ্রা গিয়েছিলাম, দেখলাম বষ্টম ঠাকুরদি বমি করছে, বারান্দায় একা ছটফট করছে, আর শামীমদার নাম বলছে। কি বললি নিতাই? ময়না বমি করছে? চল তো দেখে আসি। গৌরী, আমি আসছি। ভগবান, ভগবান তুমি মঙ্গল করো। বষ্টমী, 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 আমি এসেছি। বষ্টমী, এছো দার্শনিক। আমার সময় ফুরিয়ে এসেছে। না না, তুমি ভালো হয়ে যাবে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসবো। ভগবান, ভগবান আমার ডাক শুনেছেন, আমাকে আমাকে তার কাছে যেতে দাও গো। তুমি এসো, এই আমার অনেক। ও যারা একদিন আমার গলার কীর্তন শোনার জন্য মাছির মতো এই আখড়ায় ভিড় করতো, তারা তারা কেউ আর আসবি না। ও দার্শনিক, আমাকে আমাকে একটু জল দিতে পারো? দিচ্ছি, একটু এক্ষুনি দিচ্ছি। এই না বষ্টমী, আমি জানি মরার সময় তোমার হাতের জল খাবার ছুতোয় আমার দেহের সৎকার করার জন্য ওরা কেউ আসবি না। তাতে তাতে আমার কোনো দুঃখ নেই। আমার আমার পরম তৃপ্তি, তোমার হাতের জল আমি পেয়েছি। নিতাই তোমার কাছে বসুক, আমি আমি ডাক্তার নিয়ে আসছি। না না না, তুমি আমার কাছে আর একটু সময় বসো, তা না হলে তোমাকে দেখার সাহায্যে আমার মিটবে না। নিতাই, তুই তাড়াতাড়ি একটু কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয় তো।
যাচ্ছি শামিন্দা। আমি আমি এতদিন এক মনে দেবতার সেবা করে এসেছি, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমার আগ্রার গোপী মায়ের মাঝে তোমার ছবি দেখেছি দার্শনিক, তোমার ছবি দেখেছি। তোমাকে তোমাকে সুখী দেখার স্বাদ বুঝি আমার অপূরণীর রইল দার্শনিক। ইহকালে ইহকালে আমার প্রার্থনা ভগবান না শুনলেও পরকালে নিশ্চয়ই শুনবেন। ভগবান ভগবান তোমার মঙ্গল করুন। কবিরাজ মশাই আসছেন শামিন্দা। আর প্রয়োজন নেই রে নিতাই, তোদের বৈষ্ণব ঠাকুর ধ্যান নেই। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, বাবা বাবা, পণ্ডিত মশাই, জীবনের দেয়া নেয়ার সব হিসেব মিলিয়ে ফেলেছি বাবা। পারিনি শুধু গৌরীর জন্য কিছু করে যেতে। বাবা, তুমি আমার ছাত্র সন্তানের মতো, পারো তো গৌরীর জন্য কিছু করো বাবা। আমি কথা দিচ্ছি পণ্ডিত মশাই, গৌরীকে দায়িত্ব আমি নিলাম। বাবা বাবা বাবা, গৌরীকে এভাবে একেবারে সঙ্গে করে না নিয়ে এলেও তো পারতে। তোমাকে তো আমি সব বুঝিয়ে বলেছি সুমা। পণ্ডিত মশাই হঠাৎ রক্তবমি করে মারা গেলেন। বাড়িটা নিবারণ চক্রবর্তীর কাছে বন্ধক ছিল। পণ্ডিত মশাইয়ের সৎকার শেষ হতে না হতেই বাড়ি দখলের জন্য একেবারে লোকজন নিয়ে উপস্থিত। তুমি ভেবে দেখো, গৌরীকে এইভাবে অসহায় অবস্থায় ফেলে আসতে আমি পারতাম? ওর আশ্রয়ের স্থান থাকলে কিছুতেই ওকে আমি এইভাবে নিয়ে আসতাম না। তা বলে এখানে এভাবে কতদিন রাখা যাবে? সামনে ওর ম্যাট্রিক পরীক্ষা, পরীক্ষাটা দিয়ে দিক, তারপর একটা ব্যবস্থা করা যাবে। নার্সিং স্কুলে মেয়ে ভর্তি করছে, আমি গৌরীকে বলেছিলাম সেখানে ভর্তি হতে। গৌরী কি বললো? নার্স সম্পর্কে নাকি লোকের খারাপ ধারণা, তাই তিনি নার্স হবেন না। দেখো, গৌরী বড় ভালো মেয়ে, তাকে তুমি অবহেলা করো না সুমা। জাভেদ ভাইকে বলে তার ফার্মে চাকরি জুটিয়ে দিলেই তো সে লেখাপড়াটা করতে পারে। পণ্ডিত মশাইকে আমি কথা দিয়েছি, গৌরীর কোনো ক্ষতি হলে আমি দায়ী থাকবো। তোমার যা খুশি, যা ইচ্ছা করো। দেয়ালের দিকে তাকিয়ে এত তন্ময় হয়ে কি দেখছো দার্শনিক? মৃত্যুর মানচিত্রে আমার আমিকে দেখছিলাম সেলিম। দেখছিলাম কফিনে ঢাকা আমার এই দেহ মাটির নিচে চাপা পড়ে আছে, আর অনেকগুলো পোকা আমার মাংসকে কুরে কুরে খাচ্ছে। দার্শনিকের অমর হয়ে থাকার স্বাদ এত শীঘ্রই মিটে গেল? মৃত্যু চিন্তায় তুমি তাহলে সত্যি সত্যি বিচলিত? না না না, আমি মৃত্যু চিন্তা করব কেন? আমি তো মৃত্যুর সম্বন্ধে থিসিস লিখছি। এত ব্রিলিয়ান্ট ছাত্র হয়ে তুমি এমন অবাস্তব চিন্তা কেমন করে যে করতে পারো ভাবতে অবাক লাগে। ওই দেয়ালের দিকে চেয়ে দেখো, আমি তোমাকে বাস্তব দেখাচ্ছি। হ্যাঁ, ঘরের দেয়ালগুলো দেখছি ছবির জাদুঘর বানিয়ে ফেলেছ। ইনি হচ্ছেন আমার পণ্ডিত মশাই,
বয়স কত হবে মনে হয়? বয়সের ভারে একেবারে কুঁজো হয়ে গিয়েছেন। তা 70-80 নিচে তো নয়। পণ্ডিত মশাইয়ের বয়স হয়েছিল মাত্র 55 বছর। দারিদ্র্যের কষাঘাতে কুঁজো হয়ে গিয়েছিলেন। কিছুদিন হলো মারা গেছেন। এই ছবিটা কার? অপূর্ব সুন্দর মেয়েটি। আমাদের বাবাদের আমলে সিনেমার যে নায়িকাটি আবাল বৃদ্ধ বনিতার রক্তে কামনার জোয়ার বইয়ে দিত, এই সেই বিশ্ব সুন্দরী কাঞ্চনবালা। ছোটবেলায় বড়দের মুখে অনেক গল্প শুনেছি। কাঞ্চনবালার যৌবন নাকি অনেক কিংবদন্তির জন্ম দিয়েছিল। হ্যাঁ, যার চোখের চাহনিতে ঘায়েল হয়েছে দেশ বিদেশের বহু নামি দামি ব্যক্তিরা, যার পাদপদ্মে সম্পূর্ণ জমিদারি উজাড় করে দিয়ে ভিখিরি হয়েছে বহু চাঁদরেল জমিদার। আর এই অশীতি পরা বৃদ্ধার ছবিটি একে? কাঞ্চনবালা। কাঞ্চনবালা? তোমার বাস্তব জ্ঞান এখানেও ফেল করলো বৈজ্ঞানিক। অথচ এই কুশ্রীর বৃদ্ধায় কিছুক্ষণ আগে তোমার কাছে অপূর্ব সুন্দরী ছিল। একজন বিশ্ব সুন্দরী নায়িকা এত কুশ্রী হতে পারে বিশ্বাসই হতে চায় না। এর জন্য দায়ী বৈজ্ঞানিকেরা। ওরা যদি কোটি কোটি মানব সন্তানের ক্ষুধার অন্ন দিয়ে মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে মানবজাতির মঙ্গল চর্চা করত, তাহলে মানুষের জীবন যৌবনের পরিধি বহুগুণে বাড়ানো সম্ভব হতো। অদ্ভুত দিয়ে বিজ্ঞান চর্চা চলে না দার্শনিক। আচ্ছা, আমি এখন চলি, অন্যদিন আসবো। আমার ট্র্যাজেডি কাউকে আমার কথা বোঝাতে পারলাম না। আর কেউ না বুঝলেও এ কদিনে আপনাকে। ময়নার মতো তোমার চোখেও জলের পরিমাণটা বড় বেশি গৌরী। বৈষ্ণব ঠাকুরদি পুণ্যবতী ছিলেন, তাই তিনি স্বর্গবাসী হয়েছেন। আমার ডাক তো ভগবান শুনবে না। আমি জানি গৌরী, তোমার খুব কষ্ট হচ্ছে। সুমা সেদিন তোমাকে বড্ড বাজে বকেছে। আমার কোনো দুঃখ নেই শামিমদা, তবে আমার জন্য বৌদি আপনাকে ভুল বুঝছেন। এখানে বসে কি হচ্ছে দুজনের? এসো সুমা। আমি জানি বাসা থেকে বেরোলেই দুজনের অমনি কুজন শুরু হয়ে যায়। দোহাই বৌদি দোহাই, অমন করে বলবেন না। আমার আশ্রয় থেকে আমারই সর্বনাশ করবে আর আমি কিছু বলবো না। চুপ করো সুমা, চুপ করো। চুপ করবো কেন? আমি কি কাউকে ভয় করি? আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি বাইরে কোথায় এত ঘোরাঘুরি করো? একটা পাগলের সঙ্গে ঘরে বসে থেকে আমিও পাগল হতে চাইনি, তাই আমাকে বাইরে ঘুরতে হয়। সুমা, কেন না গৌরী, কেন না। ঘরের আলোকে অবজ্ঞা করে যারা বাইরের আলোতে ঘুরে বেড়ায়, ঘরের আলো চিরদিন তাদের কাছে অন্ধকার হয়ে যায়। আজ আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার কি মনে হলো জানো গৌরী? কি মনে হলো? আমার সমস্ত চুল পেকে গেছে, আমার সব দাঁত পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছিলাম না, আমি হাঁটতে পারছিলাম না। দেহের সমস্ত শক্তি যেন আমার নিঃশেষ হয়ে গিয়েছিল গৌরী। কঠিন মাটির বুকে চোখ মেলে দেখেছিলাম মৃত্যু, তারপর শুধু মৃত্যু মৃত্যু আর মৃত্যু দেখে আসছি। কেন এত মৃত্যু? কেন? মৃত্যুর অবসান কি কোনদিন হবে না গৌরী? পৃথিবীতে মানুষ চিরদিন বাঁচার জন্য আসেনি, এই কথাটা বৈষ্ণব ঠাকুরদিও আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছেন শামিমদা। আমি সে চেষ্টা করে আর অপরাধী হতে চাইনি। শুধু প্রার্থনা করি ভগবান যেন আপনার মনে একটু শান্তি দেন। কিন্তু তোমার ভগবান যে পৃথিবীতে শান্তির প্রবেশকে নিষিদ্ধ করে ফেলেছেন গৌরী। হ্যাঁ, আপনাকে বলা হয়নি শামিমদা, আজ আমি নার্সিং স্কুলে ভর্তি হয়ে গেলাম। নার্সিং স্কুলে ভর্তি হয়েছ? বেশ করেছ, খুব ভালো করেছ। অন্তত একটা জীবনে যদি বাঁচাতে পারো তাহলে জীবনটা সার্থক হবে বলে মনে করতে পারো। আমি আজই হোস্টেলে চলে যাচ্ছি শামিমদা। যাবে? বেশ, যাও। আমাকে তুমি আশীর্বাদ করো শামিমদা, জীবনে যেন তোমার আদর্শ নিয়ে চলতে পারি। আশীর্বাদ করি গৌরী। এই আশীর্বাদ করো। আশীর্বাদ করি, আমি আশীর্বাদ করি সুন্দর হোক, শাশ্বত হোক তোমার জীবন। কি খবর দার্শনিক, এমন চুপচাপ বসে আছো যে? এমনি
বসো সেলিম। সাহেব, বিবি সাহেব বাইরে যাওয়ার সময় চিঠিটা আপনারে দিয়া গেছে। চিঠি? হ্যাঁ, লন কই দেখি। কি ব্যাপার শামীম, কি লিখেছে? লিখেছে লিখেছে খুশির খবর। খুশির খবর সেলিম, দারুণ খুশির খবর, দারুণ খুশির খবর। তুমি কি পাগল হলে শামীম? না না, আমি পাগল হব কেন? খুশিতে খুশিতে আজ আমি আত্মহারা, আমি আত্মহারা। এত খুশির খবর আমি সইতে পারছি না সেলিম। আমি আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছো? কি হয়েছে খুলে বলবে তো? আমি মৃত্যুকে পরাজিত করার ক্লু পেয়ে গেছি। আমার থিসিস শেষ করার ক্লু পেয়ে গেছি। আজই আমি আমার থিসিস সম্পূর্ণ করব। কাল তুমি এসো, কাল এসো, আমি তোমাকে দেখাবো আমার সম্পূর্ণ থিসিস। আমি আমি আজ সুখী, আমি আজ সুখী। আমার আর কোনো দুঃখ নাই। চিঠিতে কি লিখছে সাহেব? হ্যাঁ, চিঠিতে কি লিখছে? দেখি কি লিখেছে। তালাকনামা ডাকে পাঠিয়েছি। আমি এখন জাভেদের স্ত্রী। আজকের ফ্লাইটে হানিমুন করতে আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। ইতি সুমা। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। কি কি হয়েছে সাহেব? বিবি সাহেব আমার সাহেবের সাইরে চইলা গেছে? হ্যাঁ আব্দুল। হ্যাঁ, কেন কেন চইলা গেল? আমার এমন ফেরেশতার মতো সাহেব রে সাইরে কেন চইলা গেল? হ্যাঁ, অন কি হইব? সাহেবের সংসারটা ধ্বংস হইয়া যাইব। আমার সুমন ভাইয়ের কি হইব সাহেব? জানেন, আমার সাহেব কইতো মরণের বিরুদ্ধে উনি লিখতেছেন। এই লেখা শেষ হইলে কেউ আর মরব না, কিন্তু কিন্তু মনে হইতেছে এই লেখা বুঝিয়া শেষ হইব না। কি করি আব্দুল, সবই অদৃষ্ট। তো সাহেব মনে হয় সত্যি এবার পাগল হয়ে গেল। না, ওই কথা কই না সাহেব, ওই কথা কই না। আমি আমার সাহেবরে কিছুতেই পাগল হইতে দিব না। আমি এখন আসি আব্দুল, তুই ওকে দেখিস। মৃত্যুর অগ্নিগর্ভে বসে আছি, সবার এসে ডাকিছে সদাই। মৃত্যুর মানচিত্রে অঙ্কিত সবাই, তুমিও তাই। তোমার মৃত্যু হয়েছে সুমা, তুমি মরেছ। আমার বাবা মরেছে, মা মরেছে, ভাই বোন, পণ্ডিত মশাই, অষ্টমী, সব সব মরেছে। তুমিও মরেছ, কেউ নেই আজ। এই বিধাতা, একান্তই যদি তোমার ইচ্ছে থাকে, আমার প্রার্থনা তোমার সৃষ্টিকে তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা করো। কে কে তুমি? ও মৃত্যু, আমি ডরাই না। দার্শনিক, আমি আফ্রিকার লুবুম্বা। আপনার থিসিস শেষ হলো? না, এই তো শেষ করছি। লাভ নেই দার্শনিক, আমি জানি ওটা শেষ হবে না কোনোদিন। না না না, কাউকে না কাউকে এটা শেষ করতে হবে। না, হাজার হাজার বছর ধরে সক্রেটিস থেকে কনফুসিয়াস, ঈসা, মুসা, বুদ্ধ কেউ শেষ করতে পারে না। আপনিও পারবেন না। শোনো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমরা অনন্তের যাত্রী, অনন্তের পথে চলেছি। বলো কত দিনা বিরহ বিহার,
তুমি বিনে ব্রজপুরে, বলো কত দিন বিরহ বিহার, তুমি বিনে ব্রজপুরে। এসো গুণমণি প্রেম সুর ধ্বনি, বাজাও বাঁশির সুরে, বলো কত দিন বিরহ বিহার, তুমি বিনে ব্রজপুরে, বলো কত দিন বিরহ বিহার, তুমি বিনে ব্রজপুরে। এসো গুণমণি প্রেম সুর ধ্বনি, এসো গুণমণি প্রেম সুর ধ্বনি, বাজাও বাঁশির সুরে, বলো কত দিন। ভগবানের উপর তোমার বিশ্বাসটা বড় বেশি ছিল, তাই অশান্তির আগুনে পুড়ে পুড়ে তুমি নীরবে চলে যেতে পারলে। আমি পারি না, আমি পারি না বষ্টমী, আমি পারি না। আমার বড় জ্বালা, বড্ড যন্ত্রণা। এখানে কোনো জ্বালা নেই দার্শনিক, দার্শনিক, এখানে সব শান্তি, শুধু শান্তি। এখানে ভগবানের কাছে আত্মসমর্পণ করো, শান্তি পাবে তো দার্শনিক, শান্তি পাবে। ময়না, আমি তো তোমার কাছেই আছি গো, ভগবানের সাথে মিশে গিয়ে আমি তোমার মাঝে মিশে আছি দার্শনিক। এসো এসো, আমার হাত ধরো তো দার্শনিক, এসো এসো এসো। আমি তোমার হাত ধরতে পারছি না। শামীম, শামীম, শামীম সাহেব দরজা খোলো। সাহেব দরজা খোলেন। শামীম সাহেব দরজা খোলো। সাহেব দরজা খোলেন। দরজা ভাঙো। দরজা হ্যাঁ ভাঙো, হয়তো ভাঙতেই হবো। লন ভাঙতাছি জোরে। সাহেবের কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে কোন? কোন তোমার সাহেব আর নেই আব্দুল? সাহেব নাই? না 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 না, আমি বিশ্বাস করি না, আমি আমি মানি না। আমার সাহেব নিজে মরতে পারে না, না, তার কেউ নিশ্চয়ই বিষ খাওয়াইয়া মারছে। হ্যাঁ, তার বিষ খাওয়াইয়া মারছে। আপনি তাড়াতাড়ি থানায় খবর দেন। আমি চিৎকার কইরা সবাই কমু, বেগম সাহেব আমার সাহেবরে খুন কইরা পালাইছে, আমার সাহেবরে খুন কইরা পালাইছে। এতক্ষণ বিধ্বস্ত যন্ত্রণা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন জহির চৌধুরী, আলিয়া ফেরদৌসি, সাইফুদ্দিন আহমেদ, ডেইজি আজিজ, লায়লা হাসান, রঞ্জু আহমেদ, রাশিদুর রহমান প্রধান, কাজী জাকির হাসান, মাহবুব হাসান, আয়েশা আক্তার,
দারা শিকো, শামসুদ্দিন কায়েস ও রতন। নাটকটি প্রযোজনা করেছেন জহির চৌধুরী।